আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি ভিশন অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আইসিটি চ্যাপ্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার অর্ধবার্ষিক, বার্ষিক এবং বোর্ড পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটি। কেমন? তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা অলরেডি আমার পিছনে লেখা আছে, যার নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স। কেমন? সো বায়োমেট্রিক্স কি জিনিস, এটা আমাদের কিভাবে কাজ করে, বায়োমেট্রিক্স থেকে কি কি প্রশ্ন আসে, বায়োমেট্রিক্স থেকে কি টাইপের এমসিকিউ গুলো আসে, সবগুলো আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সো বায়োমেট্রিক্স কাকে বলে? যেমন ধরো কোনো ব্যক্তিকে যখন তুমি আলাদাভাবে শনাক্তকরণ করতে চাও, তখন আমরা ডিজিটাল ভাবে যে প্রযুক্তি ব্যবহার করি তাকে বায়োমেট্রিক্স বলা হয়। কেমন? সো বায়োমেট্রিক্স আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, যে আমাদের সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে। কেমন? তো এই স্মার্টফোনে আমরা আমাদের যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, ব্যক্তিগত ইনফরমেশন গুলো আছে, যেগুলো আমরা মানুষের কাছ থেকে লুকাতে চাই, ওই ইনফরমেশন গুলোকে লুকানোর জন্য আমরা আমাদের মোবাইলে কি দিয়ে থাকি? একটা লক করে থাকি। হ্যাঁ, একটা লক দিয়ে থাকি। আর এই লকটাই হচ্ছে একটা বায়োমেট্রিক্স। কেমন? সো আমাদের ডিভাইসের মধ্যে গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা যেই প্রযুক্তিটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। কেমন? সো বায়োমেট্রিক্স কাকে বলে? যদি আমরা একটা সংজ্ঞা বলি, যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার জন্য যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বায়োমেট্রিক্স বলা হয়। কেমন? সো বায়োমেট্রিক্স কাকে বলে আমরা যেটা বলে বললাম। এবার বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে, যখন আমরা একটা বায়োমেট্রিক্স প্রয়োগ করতে যাব, কোন কোন বিষয়গুলো কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কেমন? সো বায়োমেট্রিক্স নিয়ে কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বায়োমেট্রিক্স কাদের করা যায়। কেমন? তো বায়োমেট্রিক্স, বায়ো শব্দ অর্থ হচ্ছে জীবন, আর ম্যাট্রিক্স শব্দ অর্থ হচ্ছে পরিমাপ। আর জীবিত মানুষদেরকে বিভিন্ন পরিমাপের মাধ্যমে তাকে যদি আলাদাভাবে শনাক্তকরণ করা যায়, তখন আমরা সেটাকে কি বলতে পারি? বায়োমেট্রিক্স বলতে পারি। তাহলে আমাদের বায়োমেট্রিক্স দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়ো, যার শব্দ অর্থ হচ্ছে জীবন, আর ম্যাট্রিক্স, যার শব্দ অর্থ হচ্ছে কি বলতো? পরিমাপ। কেমন? আর বায়োমেট্রিক শব্দটি সর্বপ্রথম গ্রিক শব্দ থেকে কি করা হয়েছে? তোমার ব্যবহার করা হয়েছে। কেমন? সো আমরা বায়োমেট্রিক্স যখন করতে যাব, আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে। যেমন ধরো ফিঙ্গারপ্রিন্ট, যে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বায়োমেট্রিক্স করা হয়। পাশাপাশি হচ্ছে চোখের আইরিশ, রেটিনা স্ক্যান, তারপর হচ্ছে ফেস রিকগনিশন, ডিএনএ ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যবহার করে কি করা যায়? একটা ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করা যায়। তো আমরা যখন কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করতে যাব, আমরা 4টা ধাপে তাকে কি করবো? আমরা পরীক্ষা করব। কেমন? সো প্রথম পরীক্ষা যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ক্যাপচার। কেমন? সো আমাদের বায়োমেট্রিক্স যদি বলা হয় প্রশ্ন যে বায়োমেট্রিক্স কয়টি ধাপে তোমার প্রক্রিয়াটি সমাধান করা যায়, তখন উত্তর আসবে 4টি। প্রথমটার নাম হচ্ছে ক্যাপচার, 2 নাম্বার নাম হচ্ছে এক্সটেনশন, 3 নাম্বার হচ্ছে কম্পারিজন, 4 নাম্বার হচ্ছে ম্যাচিং। কেমন? সো আমাদের প্রত্যেকটা ধাপ যখন তোমার ওকে হয়ে যাবে, তখনই তোমার ডিভাইস তোমাকে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবে, এই ছাড়া সম্ভব না। কেমন? তো আমাদের প্রথমে যখন আমরা বায়োমেট্রিক্স করতে যাব, সর্বপ্রথম যেই ধাপটা কাজ করবে তার নাম হচ্ছে ক্যাপচার। ক্যাপচার কি? যখন আমরা কোনো নতুন ডিভাইস আমরা কিনে ফেলি, তখন আমাদের ডিভাইসের মধ্যে সর্বপ্রথম তোমার বায়োলজিক্যাল ডাটা কি করতে হয়? সংরক্ষণ করতে হয়। আমরা সচরাচর যখন নতুন ফোন কিনি, যে আমাদের মোবাইলে আমরা প্রথমে কি করি? আমাদের ফিঙ্গারপ্রিন্টটা আমাদের মোবাইলের ডাটার মধ্যে কি করি? আমরা সংরক্ষণ করি। আর এই ডাটার মধ্যে সংরক্ষণ করার যে প্রক্রিয়া, তাকে আমরা বলি ক্যাপচার। 2 নম্বর বিষয় হচ্ছে তোমার এক্সটেনশন। হ্যাঁ, এইটা বিষয়টা কিভাবে কাজ করে, যে যখন তুমি তোমার ডাটা তোমার মোবাইলের ডিভাইসের মধ্যে সংরক্ষণ করতে যাবা, তখন সেটাকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আর এই বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তোমার ডাটাগুলোকে বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট টেমপ্লেট তৈরি করা হয়। পরবর্তীতে তুমি যখন আবার নতুন করে তোমার ফোনে লক খুলতে যাবা, তখন নতুন ডাটা আর পুরনো যে ডাটাটা তোমার নামে নির্দিষ্ট করে জমা রাখা হয়েছিল, সেই ডাটাটা কি করা হয়? মিলকরণ করা হয়। আর এই মিলকরণ করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি কম্পারিজন। কেমন? সো আমাদের কম্পারিজন কি জিনিস, যে আমরা যেই ডাটাটা সর্বপ্রথম আমাদের ডিভাইসের মধ্যে সংরক্ষণ করে থাকি, সেই ডাটার সাথে তুমি যখন নতুন করে ডাটা তোমার ডিভাইসে ইনপুট করতে যাও, এই দুইটা ডাটার মধ্যে কি করতে হবে? মিলকরণ করতে হবে। আর এই মিলকরণ করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে কম্পারিজন। লাস্ট ওয়ান, সেটাকে আমরা কি বলি বলতো? ম্যাচিং। তোমার আগের ডাটা আর নতুন ডাটা যখন সব কিছু একসাথে মিলে যাবে, তখন তোমার ডিভাইসটা খুলে যাবে। আর এই সকল ধাপ যখন তোমার ডিভাইস ধাপে ধাপে প্রক্রিয়াকরণ করতে পারবে, তখনই তোমাকে কি তোমার ডিভাইস আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবে।
কেমন? সো আমরা যদি বলি যে কোনো ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করার জন্য বায়োমেট্রিক্স এর কয়টি ধাপ ব্যবহার করা হয়? উত্তর হবে 4টি। প্রথমটার নাম হচ্ছে কি? প্রথমটার নাম হচ্ছে ক্যাপচার, দুই নাম্বারটার নাম হচ্ছে কি এক্সট্রাকশন, তিন নাম্বারটার নাম হচ্ছে তোমার কম্পারিজন, চার নাম্বারটা হচ্ছে কি বলতো ম্যাচিং। কেমন? সো আমরা যদি বলা হয় এমসিকিউ যে বায়োমেট্রিক্স এর ধাপ কয়টি? উত্তর আসবে 4টি। ওকে, এবার নেক্সট টপিক যে আমরা বায়োমেট্রিক্স কয় প্রকার? কেমন? সো বায়োমেট্রিক্স কয় প্রকার? যে বায়োমেট্রিক্স এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স হচ্ছে তোমার দুই প্রকার, যে আমরা টোটাল দুই ভাবে কোনো ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারি। প্রথমটার নাম হচ্ছে তোমার ফিজিক্যাল বায়োমেট্রিক্স, আর দ্বিতীয় যে নামটা হচ্ছে তার নাম হচ্ছে কি বিহেভিয়ার বায়োমেট্রিক্স। কেমন? সো আমরা কি বললাম যে যদি কোনো ব্যক্তিকে আমরা আলাদাভাবে শনাক্তকরণ করতে চাই, কয়টা ভাবে করব? দুইটা। একটা হচ্ছে তার কি বলতো ফিজিক্যাল বায়োমেট্রিক্স বা তার শারীরিক গঠন অনুযায়ী, আর দুই নাম্বার হচ্ছে কি তার আচরণগত বায়োমেট্রিক্স, যেটাকে আমরা কি বলি বিহেভিয়ার বায়োমেট্রিক্স। কেমন? সো আমাদের এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পেয়ে যাবা। এমসিকিউ হচ্ছে কি বায়োমেট্রিক্স কয়ভাবে শনাক্তকরণ করা যায়? উত্তর আসবে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কি বলতো বিহেভিয়ার। কেমন? সো এবার আমাদের এখানে ফিজিক্যালের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে? কেমন? সো আমরা যখন ফিজিক্যাল বায়োমেট্রিক্স করতে যাব, ওকে ওকে, আমরা এখন তোমার ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক সম্পর্কে জানবো। কেমন? যে ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক্স এর মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে। তো এক নম্বর বিষয় হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট, যে আমাদের বায়োমেট্রিক্স এর মধ্যে যেই বিষয়গুলো মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে কি বলতো ফিঙ্গারপ্রিন্ট। কেমন? দুই নাম্বার হচ্ছে তোমার কি ফেস রিকগনিশন, হ্যাঁ, তিন নাম্বার হচ্ছে আইরিশ এবং রেটিনা স্ক্যান, চার নাম্বার হচ্ছে তোমার হ্যান্ড জিওমেট্রি, আর পাঁচ নাম্বার হচ্ছে তোমার কি ডিএনএ অ্যানালাইসিস। তাহলে আমাকে যদি এমসিকিউ প্রশ্ন করে যে বায়োমেট্রিক্স ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক্স কয় প্রকার, উত্তর আসবে 5 প্রকার। কেমন? তাহলে এক নাম্বার কি বললাম ফিঙ্গারপ্রিন্ট, দুই নাম্বার কি বললাম তোমার হ্যান্ড জিওমেট্রি, তিন নাম্বার কি বললাম ফেস রিকগনিশন, চার নাম্বার হচ্ছে কি তোমার আইরিশ এবং রেটিনা স্ক্যান, আর লাস্ট ওয়ান ডিএনএ অ্যানালাইসিস। সো আমরা এই প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও তৈরি করব, কিন্তু আজকে তোমাদেরকে সংক্ষেপে প্রত্যেকটা বিষয় আমি একটু তোমাদেরকে অ্যানালাইসিস করে যাচ্ছি। কেমন? সো আমাদের প্রথমটা আসবে, প্রথম যেটা নিয়ে আলোচনা করব, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কেমন? সো আমাদের বায়োমেট্রিক্স এর মধ্যে এটা একটা এমসিকিউ আসতে পারে যে বায়োমেট্রিক্স এর মধ্যে কোন প্রযুক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, উত্তর আসবে কি ফিঙ্গারপ্রিন্ট। কেমন? সো ফিঙ্গারপ্রিন্ট, যে আমরা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে, যে মানুষের প্রতিটি আঙ্গুলে কি থাকে ভিন্ন ভিন্ন রেখা থাকে এবং নকশা থাকে, আর এই নকশা এবং রেখাগুলোকে বিশ্লেষণ করে কোন ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন স্যার নকশা বা রেখাগুলো তোমরা দেখবা ক্যামেরাতে তোমাদের আঙ্গুলগুলো, যখন তোমরা তোমাদের আঙ্গুলগুলো তোমাদের কাছে নিবা দেখবা তোমাদের আঙ্গুলের এখানে অনেকগুলো কি আছে রেখা আছে নকশা আছে, আর প্রত্যেকটা মানুষের রেখা এবং নকশা কি থাকে ভিন্ন ভিন্ন থাকে। আর এই জন্য কোনো ব্যক্তিকে যদি আলাদাভাবে শনাক্তকরণ করা যায় তখন আমরা সর্বপ্রথম যে বায়োমেট্রিক্সটা ব্যবহার করে থাকি তার মধ্যে এক নম্বর হচ্ছে কি বলতো ফিঙ্গারপ্রিন্ট। কেমন? দুই নম্বর বিষয় হচ্ছে তোমার কি হাত হ্যান্ড জিওমেট্রি। কেমন? যে আমাদের হাতের গঠন শনাক্তকরণ। কেমন? যে আমাদের প্রত্যেকটা মানুষের হাতের গঠন কিন্তু ভিন্ন হয়। কেমন? যেমন ধরো আমার হাতটা একটু চিকন, আবার অনেকের হাত একটু মোটা হতে পারে বা আর একটু মাঝারি হতে পারে। তাহলে আমাদের হ্যান্ড জিওমেট্রি কিভাবে কাজ করবে, যে একটা মানুষের তোমার হাতের এই দৈর্ঘ্য, হাতের প্রস্থ এবং পুরুত্ব, এই তিনটা বিষয়ে তোমার পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করার মাধ্যমে তাকে কি করা সম্ভব, আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন? কারণ এক একটা মানুষের হাতের দৈর্ঘ্য কিন্তু ভিন্ন হয়, হাতের প্রস্থ কিন্তু ভিন্ন হয়, হাতের পুরুত্ব কি হয় বলতো ভিন্ন হয়। তাহলে আমরা যদি হ্যান্ড জিওমেট্রি ভাবে কাউকে যদি শনাক্তকরণ করতে চাই আমরা কয়টা বিষয় খেয়াল করতে হবে, তিনটা বিষয়। একটা হচ্ছে হাতের দৈর্ঘ্য, দুই নম্বর হচ্ছে হাতের প্রস্থ, আর তিন নম্বর হচ্ছে কি বলতো হাতের পুরুত্ব। কেমন? তো এই তিনটার মাধ্যমে তুমি কি করতে পারবা, কোন ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবা। ওকে, সো আমরা নেক্সট ওয়ান হচ্ছে কি বলতো স্যার আইরিশ এবং হচ্ছে কি বলতো রেটিনা স্ক্যান।
আমাদের বায়োমেট্রিক্স এর মধ্যে সবচেয়ে নিখুঁত ভাবে যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি বলতো তোমার এই আইরিশ এবং কি বলতো রেটিনা স্ক্যান। কেমন, যে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সকল কর্পোরেট বিজনেস আছে, সেখানে যদি কোনো ব্যক্তিকে খুবই আলাদাভাবে তুমি শনাক্তকরণ করতে চাও, তাহলে তুমি কি ব্যবহার করবা? আইরিশ ও কি রেটিনা স্ক্যান। এখন প্রশ্ন আসতে পারে কেন? কারণ তোমার আঙ্গুলের ছাপ কিন্তু নকল করা যায়, কেমন, পাশাপাশি তোমার হ্যান্ড জিওমেট্রি মানে হাতের যে অবয়ব সেটাও তোমার কি নকল করা যায়, কিন্তু একটা মানুষের চোখের আইরিশ বা রেটিনা স্ক্যান কি সহজে নকল করা সম্ভব নয়। কেমন, কারণ একটা চোখ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে সেনসিটিভ একটি কি বলতো অঙ্গ, আর এইটার নকল করা বলতে গেলে একেবারে মানে অসম্ভব। তাহলে আমরা যদি একটা কোন ব্যক্তিকে খুবই নিখুঁত ভাবে যদি শনাক্তকরণ করতে চাই, আমরা কি ব্যবহার করব? আইরিশ এবং কি বলতো রেটিনা স্ক্যান। আর এটা কিভাবে কাজ করে, যে আমাদের চোখের একটা কালো অংশ আছে, আর ওই কালো অংশের একটা রঙিন বলয় আছে, আর রঙিন বলয়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাকে কি করা সম্ভব? আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন, সো নেক্সট ওয়ান, আমাদের নেক্সট ওয়ান হচ্ছে কি বলতো মুখমণ্ডল। কেমন, বা যেটাকে আমরা বলি ফেস রিকগনিশন। আর ফেস রিকগনিশনের মাধ্যমে তোমার কোনো ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাহলে আমাদের ফেস রিকগনিশনের মধ্যে কোন কোন বিষয়গুলো খেয়াল করে, যে এমন হচ্ছে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, তোমার দুইটা চোখ আছে আর এই দুইটা চোখের মাঝখানে একটা দূরত্ব আছে, সবার দূরত্ব কিন্তু সেম হয় না। কেমন, সো দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, তোমার নাকের দৈর্ঘ্য, তোমার নাকের প্রস্থ আর চোয়ালের কৌণিক অংশ, এই তিনটার মাধ্যমে এই তিন চারটার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে কি করা সম্ভব? আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন, সো আমরা যখন ফেস রিকগনিশন ব্যবহার করব, কোন কোন বিষয়গুলো খেয়াল করব? দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, পাশাপাশি তোমার নাকের দৈর্ঘ্য, নাকের প্রস্থ এবং চোয়ালের কৌণিক অংশ পরিমাপ করে একটা ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন, সো এবার লাস্ট ওয়ান হচ্ছে তোমার ডিএনএ বিশ্লেষণ। কেমন, আমাদের বায়োমেট্রিক্স এর, হ্যাঁ, আমাদের ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক্স এর সর্বশেষ যে ধাপটা আমরা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে কি বলতো স্যার? ডিএনএ অ্যানালাইসিস। কেমন, এখন দেখো স্যার, প্রশ্ন আসতে পারে ডিএনএ অ্যানালাইসিস কেন লাগে? যেমন ধরো কোনো ব্যক্তি তোমার দুর্ঘটনায় পড়ে গেছে, কেমন, যেমন ধরো আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। কেমন, এখন এই দুর্ঘটনায় কোনো ব্যক্তি ধরো হাত জ্বলে গেছে, পুরো শরীর নষ্ট হয়ে গেছে, বডি নষ্ট হয়ে গেছে, কিন্তু তাকে তো আলাদাভাবে কি করা দরকার? শনাক্তকরণ করা দরকার। আর এই শনাক্তকরণ করার জন্য সর্বশেষ যেই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে কি ডিএনএ অ্যানালাইসিস। কেমন, এই ডিএনএ অ্যানালাইসিসের জন্য তোমার রক্ত, তোমার চুল, তোমার নখ ইত্যাদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাকে কি করা সম্ভব? আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন, সো আমরা এই ফিজিওলজি বায়োমেট্রিক্স এর মধ্যে টোটাল 5টা ধাপের নিয়ে আলোচনা করলাম। প্রথমটার নাম হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট, 2 নাম্বার হচ্ছে তোমার হ্যান্ড জিওমেট্রি, 3 নাম্বারটা হচ্ছে কি আইরিশ রেটিনা স্ক্যান, 4 নাম্বারটা হচ্ছে কি আমাদের তোমার ফেস রিকগনিশন, আর লাস্ট ওয়ান কি বলতো স্যার? ডিএনএ অ্যানালাইসিস। কেমন, সো এগুলো আমাদের পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। এবার আসো যে আমাদের বিহেভিয়ারের মধ্যে কি পড়ে, যে আমাদের বিহেভিয়ার বায়োমেট্রিক্স এর মধ্যে 1 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কি বলতো? টাইপিং প্যাটার্ন। যে আমাদের প্রত্যেকের টাইপিং প্যাটার্ন কিন্তু আলাদা। কেউ খুব ফাস্ট কি করে টাইপ করতে পারে, কেউ খুব কি স্লোলি টাইপ করতে পারে। তো তোমার টাইপিং স্পিডের উপর নির্ভর করে তোমাকে কি করা সম্ভব? আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমন, 2 নাম্বার হচ্ছে কি আমাদের বলতো স্যার? স্বাক্ষর। যে একটা মানুষের যেটা আমরা আচরণগত বায়োমেট্রিক্স এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে স্বাক্ষর। কেমন, যেমন তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাও, তোমাকে একটা স্বাক্ষর করতে হবে। তুমি যদি একটা ভোটার আইডি কার্ড করতে চাও, তোমাকে একটা স্বাক্ষর করতে হবে। তুমি যদি একটা ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চাও, সেখানেও তোমাকে কি করতে হবে? একটা স্বাক্ষর করতে হবে। কেমন, তাহলে আমরা কোনো ব্যক্তিকে তার আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে যদি আলাদা করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করি বলতো? স্বাক্ষর ব্যবহার করে থাকি। কেমন, যেটাকে আমরা বলি সিগনেচার ভেরিফিকেশন। কেমন, তারপর হচ্ছে আমাদের কি বলতো চলার ভঙ্গি। হ্যাঁ, চলার ভঙ্গিটা খুবই কম আসে আমাদের পরীক্ষাতে, কিন্তু তুমি জেনে রাখলে ভালো আর কি, যে একটা মানুষের কিন্তু হাঁটা চলার ভঙ্গি কিন্তু সেম হয় না।
আমার হাঁটা চলার ভঙ্গি হবে একরকম, তোমার হাঁটা চলার ভঙ্গি হবে একরকম, অন্যজনের হাঁটা চলার ভঙ্গি হচ্ছে কি বলতো একরকম। তো আমরা কোনো ব্যক্তিকে যদি শনাক্তকরণ করতে চাই, তার হাঁটা চলার ভঙ্গির মাধ্যমে কি করা সম্ভব? শনাক্তকরণ করা সম্ভব। কেমন? তো লাস্ট ওয়ানের নাম কি বলুন স্যার? ভয়েস রিকগনিশন। কেমন? যে ভয়েস রিকগনিশনটা কি জিনিস? যে তোমার কণ্ঠস্বরের মাধ্যমে তোমাকে আলাদাভাবে শনাক্তকরণ করা সম্ভব। কেমনে? যেমন ধরো স্যার, এই যে আমাদের প্রত্যেকের গলার ভয়েস কিন্তু ভিন্ন ভিন্ন হয়। কেমন? যেমন আমার ভয়েস হচ্ছে একরকম, তোমাদের আদার্স ফ্রেন্ড সার্কেলদের ভয়েস হচ্ছে কি আরেক রকম। কেমন? সো আমরা যদি কারোর সাথে যখন মোবাইলে কথা বলি, তখন কিন্তু আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে তুমি কি করতে পারো? আননোন নাম্বার থেকেও কি তুমি আমাকে সহজে পরিচয় নিশ্চিত করতে পারো। যেমন ধরো আমার নাম্বার কিন্তু অনেকের কাছে সেভ আছে, আবার অনেকের কাছে সেভ নেই। এখন যারা আমার ক্লাস করে থাকে তারা কিন্তু আমার ভয়েসটা জানে। তো আমি যদি তাদেরকে রাত 1টা বাজে কল দিই, রাত 1টা বাজে কল দিই না বেসিক্যালি, ধরো রাত 8টা 9টা বা 10টা করে যখন কল দিব, সে কিন্তু আমার গলার ভয়েস শুনে বুঝতে পারবে যে ইমন স্যার কল দিয়েছে। কেমন? সো বলা যাচ্ছে যে কোন ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করার জন্য তার ভয়েস রিকগনিশনটা কি বলতো কার্যকর। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের তোমার বিহেভিয়ার কি বলতো বায়োমেট্রিক্স এর বিষয়গুলো। কেমন? এবার আমরা একটু বায়োমেট্রিক্স এর তো সুবিধা আছে, পাশাপাশি বায়োমেট্রিক্স এর কিছু অসুবিধাও আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো বায়োমেট্রিক্স এর সুবিধার মধ্যে আমাদের কয়েকটা সুবিধা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে সুবিধা, তার নাম হচ্ছে কি বলতো পক্ষপাতহীন এবং কি বলতো স্বয়ংক্রিয় ব্যবস্থা। কেমন? যে আমরা যখন বায়োমেট্রিক্স ব্যবহার করব, সেখানে কিন্তু কি কোনো পক্ষপাত থাকবে না। কেমন? যেমন ধরো আমার মোবাইল শুধুমাত্র আমার পক্ষেই আসবে, তোমার পক্ষে যাবে না। তুমি যদি আমার মোবাইলকে বলো, এই মোবাইল একটু প্লিজ তুমি একটু লকটা খুলে দাও না, তুমি অনেক ভালো, লকটা খুলে দাও না, কিন্তু আমার মোবাইল কখনো কি তোমার পক্ষে যাবে না। তাহলে বলা যাচ্ছে যে আমাদের বায়োমেট্রিক্স হচ্ছে কি বলতো পক্ষপাতহীন এবং কি বলতো স্বয়ংক্রিয় ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে কি বলতো দীর্ঘমেয়াদে খরচ কম। মনে রাখবা, যখন তুমি বায়োমেট্রিক্স এর বিষয়গুলো তুমি প্রথমবার কি করবা ইনস্টলেশন করবা, তখন তোমার খরচ একটু বেশি হবে। কিন্তু তুমি যখন 10 বছর 5 বছর 15 বছরের জন্য কি দীর্ঘমেয়াদী বায়োমেট্রিক্সটা ব্যবহার করবা, তখন তোমার কি আস্তে আস্তে খরচের পরিমাণটা কমে যাবে। কেমন? তারপর লাস্ট ওয়ান হচ্ছে কি বলতো উচ্চ নিরাপত্তা নিশ্চয় করে। কেমন? যেমন ধরো তোমার ডাটাগুলো খুবই গোপনীয়, এই ডাটা যদি কোনোভাবে চুরি হয়, তোমার মান সম্মান সব চলে যাবে। বা এই ডাটা যদি কোনোভাবে চুরি হয়, তোমাদের রাষ্ট্রীয়ভাবে কি কোনো একটা বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য তোমাকে আলাদাভাবে শনাক্তকরণ করার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই বায়োমেট্রিক্সটা ব্যবহার করবে। তাহলে বলা যাচ্ছে বায়োমেট্রিক্স তোমাকে কি উচ্চ নিরাপত্তা প্রদান করে থাকবে। কেমন? সো এবার আস্তে আস্তে আমাদের তো সুবিধা তো গেল, এবার হচ্ছে কিছু অসুবিধা পড়ি আমরা। কিছু অসুবিধার মধ্যে তোমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার আর কি আছে? নাই, আর নাই। যেমন ধরো আমাদের প্রথম অসুবিধা কি চলে আসলো বলতো? শারীরিক পরিবর্তনের কারণে সমস্যা হতে পারে। শারীরিক পরিবর্তনের কারণে সমস্যা কি হবে স্যার? যেমন ধরো আমাদের ফিঙ্গারপ্রিন্ট। কেমন? এখন ধরো আমাদের ফিঙ্গারপ্রিন্টের এখানে নোকের যে মানে আমাদের যে স্কিনটা আছে, স্কিনে কিন্তু নকশা আছে, বিভিন্ন খাঁজ আছে। কেমন? এখন ধরো তুমি কাজ করতে করতে তোমার এখানে আঙ্গুলে কি করছো? ময়লা জমায় ফেলছো। আর এই ময়লা জমানোর কারণে তোমার কি এই ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের মুখমণ্ডল, যেমন ধরো আমার চেহারা এখন কিন্তু ঠিক আছে, এখন কারোর সাথে যদি আমি মারামারি করি, আমার চেহারা তোমার নকশা যদি আমি চেঞ্জ করে ফেলি, তখন কিন্তু আমাকে কি ফেস রিকগনিশন বা মুখমণ্ডলের মাধ্যমে তোমাকে যে শনাক্তকরণ করার প্রক্রিয়া, সেটা কি কাজ করবে না। কেমন? তারপর 3 নম্বর বিষয় হচ্ছে কি স্যার আমাদের আইরিশ এবং রেটিনা স্ক্যান। আমরা যখন স্বাভাবিকভাবে আইরিশ এবং রেটিনা স্ক্যান বায়োমেট্রিক্সটা করতে যাই, তখন তোমার চোখটা নরমাল ছিল, কিন্তু তুমি বৃষ্টিতে ভিজে বা চোখের দুনিয়ার ময়লা টলা ফেলে তোমার চোখটা কি করছো? তোমার নষ্ট করে ফেলছো, বা চোখের যে রক্ত সঞ্চালন সেটা কি করে ফেলছো? তোমার বেশি করে ফেলছো। তখন তোমার বায়োমেট্রিক্সটা ঠিকভাবে কাজ নাও করতে পারে। আবার আমরা অনেক সময় কি করি? চোখে লেন্স পরি, আর এই চোখে লেন্স পরার কারণে কি তোমার কি বায়োমেট্রিক্স ঠিকভাবে কি কাজ না করতে পারে। কেমন? তারপর হচ্ছে স্যার আমাদের হ্যান্ড জিওমেট্রি। যেমন ধরো তুমি হাতের বিভিন্ন আঙ্গুল কেটে ফেলছো, বা হাতের তোমার চামড়া নষ্ট হয়ে গেছে, বা কোন একটা দুর্ঘটনা ঘটেছে, তখন তোমার কি হ্যান্ড জিওমেট্রি কি কাজ করবে না। পাশাপাশি যেমন ধরো আমাদের ভয়েস রিকগনিশন, যে আমরা বৃষ্টিতে ভিজলে আমাদের কি হয়? ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগার কারণে তোমাদের অনেকে বলে যে আমার গলা ভেঙে গেছে।
আর এই গলা ভেঙে যাওয়ার কারণে তোমাকে তোমার ডিভাইস আলাদাভাবে শনাক্তকরণ করতে পারবে না। এছাড়াও আমাদের দেখেন স্যার, আমরা কিন্তু তোমার এই বায়োমেট্রিক্স এর অসুবিধার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমার এখানে কি সিগনেচার কি করা যায়, নকল করা যায়। তাহলে বলা যাচ্ছে যে আমাদের শারীরিক পরিবর্তনের কারণে আমরা কি করতে পারি, বায়োমেট্রিক্স আমাদেরকে কি সঠিকভাবে শনাক্তকরণ করতে না পারে। কেমন? 2 নম্বর বিষয় হচ্ছে কি স্যার, ইনস্টলেশন খরচ বেশি। যে বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে তোমার প্রথম খরচ বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে কি বলতো খরচটা কম। 3 নম্বর বিষয় হচ্ছে কি স্যার, দক্ষ জনবলের প্রয়োজন। বায়োমেট্রিক্স ডিভাইস পরিচালন করার জন্য দক্ষ জনগণ দরকার আছে। কারণ তোমাদের আমরা যে বায়োমেট্রিক্স এর জন্য যে হাই এক্সপেন্সিভ ডিভাইস গুলো ব্যবহার করব, সেগুলো পরিচালনা করার ক্ষেত্রে কি তোমার দক্ষ জনবলের দরকার আছে। এই জন্য যখন আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করতে যাব, আমাদের কি তোমার দক্ষ জনবল ব্যবহার করতে হবে, অদক্ষদের মাধ্যমে কি করা সম্ভব নয়। কেমন? সো স্যার আমরা আজকে এতটুকুই আলোচনা করব যে